শুনলাম, এই বড়ই মর্মস্পর্শী, এই বড়ই বেদনাদায়ক। রাসেলের অন্তর্ধান, এর জন্য পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম। আজ এইভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই দামি সরকার, দখলদার সরকারের প্রধান। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা, এবং সেই গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে। আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয়, তার যে প্রতিবাদ করে তার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকে। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি দামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডফাদার হিসেবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে নয়, এবং নয় বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগতভাবে এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মধ্যে। আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছে, সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। খবরের কাগজে উঠে উঠছে যে প্লেইন ক্লোথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়েছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না আদালতে, না তার পিতার কাছে। মাহারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে, কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছে, কোন আয়নার ভয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না। প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, তার অনাচার, তার অপকর্ম, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন, এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওই দিকে তার যেন চোখটা পড়ে। উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন, আজকে যে রাজকোষ শূন্য, আপনার 15 দিনের জন্য কোন জিনিস আমদানি করতে পারবে না, সেরকম একটি পরিস্থিতির মুখে দেশ নিয়ে গেছে। এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি। $20 বিলিয়ন তিনি চাইবেন চীনের কাছ থেকে, প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন প্রতিশ্রুতি। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন, অজুহাত দিচ্ছেন অন্য কথা, কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে, সকলেই এই বিষয়টি বুঝে গেছে। সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড, এগুলোকে ঢাকার জন্য? Even though some of them were fourth-class employees, they own expensive car, multiple flat, এবং কমার্শিয়াল স্পেস কোথায়? পস এরিয়াগুলো অফ দি ক্যাপিটাল, রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত ফোর্থ ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে, সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে, আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট, বাড়ি ঘর। এটা যেন আলিফ ফরহাদকে হার বানাচ্ছে। এই কাহিনী আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি, সেটাকেও হার মানাচ্ছে। তাহলে বেনজিরের টাকা কত, বেনজির কত জমি দখল করেছে? এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান, তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি, গণমাধ্যমে পাচ্ছি, তার চাইতে বেশি হতে পারে। যদি পিএসসি একজন ড্রাইভার ফোর্থ ক্লাস এমপ্লয়ি, তার যদি
প্রায় ৬০-৭০ কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি। রাজস্ব দপ্তরের একজন সহকারী পিওর তার যদি ১০০ কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপর সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান। কারণ উনি বলবেন আমি কি করে জানি, আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে, নাহলে তার ছেলে করবে। এই যে আবেদন না কি নাম আপনার বিএসসি, সে বিএসসি ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে বা নমিনেশন পেয়েছে, যে ধরনের সে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের সব এটা কি শেখ হাসিনার অবদান নয়? এটা কি ওবায়দুল কাদের সাহেবের অবদান নয়? আজকে এইটা ঢাকা দিলেন রাসেলকে গুম করে, যে বিএনপি এই সমস্ত বিষয় উচ্চরিত হবে না, বিএনপি এই সমস্ত বিষয়ে কোন কথা বলবে না, এইদিকে এটা নিয়েই তারা থাক, বা জাতীয়তাবাদী ছাত্র দল ব্যস্ত থাকে তারুণ্যের এই সংগঠনটির প্রতিবাদের জন্য। তারা তো সবসময় প্রস্তুত, তারা যেন এই দিকে মনোযোগ দেয়, আমার দিকে যেন মনোযোগ না দেয়, আমার সমস্ত ব্যর্থতা, অপকর্ম, অনাচার, দুর্বৃত্ত হওয়া, এইটার দিকে যেন মনোযোগ না দেয়। ঠিক যেমন কোটা আন্দোলন, আপনি না ইয়ে করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে, প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে এসে বিক্ষোভ করছে, এটা করবো না? এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? আজকে এক এক করে আপনি কি বলে যে প্রতিযোগিতা, মেধা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন, জাদুঘরে পাঠাচ্ছেন আপনি তাদেরকে, যে 2000 বছর পর কার্বন টেস্ট করে দেখবে যে শেখ হাসিনার আমলে 2000 বছর আগে শেখ হাসিনার আমলে মেধাবীরা, ব্রিলিয়ান্ট ছাত্ররা, ওরা কোনো চাকরি পেত না, ওরা রিক্সা চালাতো, ওরা সিএনজি চালাতো। এখানে প্রতিযোগিতার কোনো দাম নেই। এবং বাকি কারা ইয়ে হতো, অফিসার হতো, তারা ক্যাডার সার্ভিসের জায়গা পেত, তারা ডেপুটি সেক্রেটারি, ডিসি হতো, যারা প্রশ্নপত্র ফাঁস করার মধ্যে দিয়ে সেই প্রশ্ন পেয়ে আপনার পরীক্ষা দিয়ে তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছে। না হলে আমরা যখন যা যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়, এত ছাত্রলীগ, ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে, এই সমস্ত কাজগুলো করা হয়েছে। তাই আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছে, তাদের যে স্লোগানের মধ্যে ছিল সাহসী উচ্চারণ। জাতীয়তাবাদী ছাত্র দল কখনই শান বাঁধানো পথে পাকা রাস্তা দিয়ে হাঁটেনি, অনেক চড়াই উত্তরায়, অনেক খানাখন্দ অতিক্রম করে জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। রাজসু, চাকসু থেকে শুরু করে সকল মেডিকেল কলেজ, বুয়েট, একের পর এক সাধারণ ছাত্রদের সমর্থনে সেখানে প্যানেল নির্বাচিত, তাদেরই উত্তরাধিকার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদেরই নেতৃত্ব দিচ্ছে রাগী এবং নাসিররা। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার। এই আতঙ্ক থেকে নিজেকে নিরাপদ করার জন্য তিনি জাতীয়তাবাদী ছাত্র দল এবং গণতন্ত্রকামী নেতা কর্মীদেরকে তিনি গুম করাচ্ছেন। আমরা সকলে জানি যে আতিকুর রহমান রাসেল রয়েছে আইন শৃঙ্খলা একটা টেনশন তৈরি করার জন্য, একটা সংখ্যা তৈরি করার জন্য, একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করার জন্য সমাজে,
এবং বিএনপি সহ বিভিন্ন গণতন্ত্রকামী ছাত্র সংগঠনের মধ্যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং এই যে সরকার, এই সরকার অত্যন্ত পরিকল্পনা মাফিক আবারও এই গুমের মতো একটি মানবতা বিরোধী মনুষ্যত্বহীন এই পদ্ধতিটি অবলম্বন করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মুহূর্তে আতিকুর রহমান রাসেলকে তার পিতার কাছে ফিরিয়ে দেওয়ার আমি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর ক্রমবর্ধমান ভাবে তারা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবে। এই দেশের সকল মানুষের নিরাপত্তার জন্য এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত, অত্যন্ত ন্যায্য, এবং এই আন্দোলনে দেশের সমগ্র জনগোষ্ঠী তাদেরকে সমর্থন দেবে।